আমার মামা এসেছিলেন এবং মামা বাসায় না এসে আমার চেম্বারে আসছেন সরাসরি। তো তাকে তো আর অ্যাভয়েড করা যায় না, জাস্ট 5টা মিনিট সময় দিলাম আপনাদের কাছে। সরি বলছি আসলে। আহ, মামা একটা আমা সমান স্যার। হ্যাঁ। মামার সাথে কোনো বেয়াদবি করা যাবে না স্যার। না, এটাই আর মামা কি। একটা আমা সমান, মামার লগে বেয়াদবি করা যাবে না। এই, অধ্যায় 5, বাসস্থান। আমরা প্রত্যেকটা খামারেই বাসস্থানকে গুরুত্ব দিয়ে থাকি। অবশ্যই বাসস্থান প্রয়োজন, এবং সেই বাসস্থানটা যদি পরিপাটি না হয়, দৃষ্টিনন্দন না হয়, তাহলে মনে হয় খামারটাই হলো না। এটাই আমাদের কনসেপ্ট, এবং এটাই আমরা করে থাকি। চিরায়ত চিন্তা ভাবনা, চিরায়ত থিঙ্কিং এর বাইরে এসে আমি চিন্তা করি সব সময়। এই বলছি বাবা আছি না, ও টেনশন না। যার বাবা আছে তার কোনো টেনশন নেই। এবং আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি যা দেখেছি, যে আসলেই আমরা বাসস্থান নিয়ে যতটা চিন্তা ভাবনা করি, একটা খামারের অন্যান্য বিষয়গুলো নিয়ে অতটা চিন্তা ভাবনা করি না। তো এই কারণেই আমরা যে অনেক সময় লসে পড়ি, অনেক সময় যে আমরা ক্ষতিগ্রস্ত হই, এটার একটা বড় কারণ হচ্ছে বাসস্থান। যার জন্য বাসস্থান নিয়ে আমার 3টা সেশন, খুবই গুরুত্বপূর্ণ সেশন। 3টা সেশন, 3টা সেশনে আমরা বাসস্থানের যে প্রয়োজনীয়তা এবং উপযোগিতা, দুটো বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এখান থেকে আশা করি আমরা বাসস্থানের খুঁটিনাটি সব জানতে পারবো ইনশাআল্লাহ। বাসস্থান, আমরা মনে করি যেটা বাসের স্থান, বসবাসের স্থান, বাট এই বাস বানানটা একটু ভিন্ন রকম। এটা হচ্ছে আমরা যে বাস বিভিন্ন কাজে লাগাই, কথায় কথায় বাস ব্যবহার করি, যে আমরা ইয়া হিসাবে মানে একটা বিভিন্ন ধরনের আমরা উদাহরণ দিয়ে থাকি, সেই বাস। তো বাসের বাসস্থান মানে বাসের স্থান, মানে এটা সেই বাসের স্থান নাকি আরামদায়ক অবস্থান, এটা প্রশ্ন। তো আমরা যেটা করি যে আসলে আমাদের এই বাসের স্থানটাই আমরা তৈরি করি, যে বাসটা পেনিক বাস, এটাই আমরা তৈরি করি। আরামদায়ক অবস্থান যেটা, সেটা নিয়ে আমরা কাজ করি না। এখানে কয়েকটা বিষয় আমরা আমি আমাদের সাথে তুলনা করার চেষ্টা করেছি, আমরা কি পছন্দ করি আসলে। ধরেন আমরা সামাজিক জীব, আমরা যখন লাইফ টাইম একটা জায়গায় কাটাতে চাই, পুরো জীবনটাই, যে আমি যদি একটা পুরো আহ, আমাকে একটা বাসস্থান আলাদা করে দেওয়া হতো, আলাদাভাবে সারা জীবন আমি যেন চলতে পারি, এরকম একটা জিনিস চিন্তা ভাবনা করি আমরা সব সময়। তো যদি আমাদেরকে 5 স্টার হোটেলে থাকতে দেওয়া হয়, যে ফুল টাইম 5 স্টার হোটেলে, সারা জীবন আপনার 5 স্টার হোটেলে দেওয়া হলো, একটা রুম ছেড়ে দেওয়া হলো, এই রুমের মধ্যে বয় এসে আপনার খাবার দিবে, যাবতীয় সব খাবার, পানি, ঔষধ, আপনার ওখানে শোয়া থাকার ব্যবস্থা, এটা দিল, আর অন্য কিছু দেবে না। আপনার কোনো সঙ্গী সাথী দেবে না, আপনার জৈবিক চাহিদা মেটানোর কোনো ব্যবস্থাও দেবে না। তাহলে এটাতে কতদিন আপনি থাকতে পারবেন? এটা আমার মতামত, যে আমরা জেলখানায় যে থাকি, সেখানে ভিআইপি জেলখানার যে ব্যাপার, এখানে হয়তো আরেকটু আলট্রা ভিআইপি জেলখানা, কিন্তু এটা জেলখানার মতোই। এখানে অবশ্যই আপনি দীর্ঘমেয়াদে ভালো থাকতে পারবেন না, অসুস্থ হয়ে যাবেন, হয় ট্রমাটাইজড হবেন, নাহলে সাইকো হবেন, হেলথ খারাপ হয়ে যাবে। এক্সারসাইজ না থাকার কারণে এক সময় আপনার দেখা যাবে যে সব সময় এসিতে আছেন, বাইরের এনভায়রনমেন্ট সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন না। বাইরে মানুষের সঙ্গে কথাবার্তায় আপনি অসংলগ্ন কথাবার্তা বলবেন যখন আপনাকে বের করে আনা হবে, কারণ আপনি ওখানে একাই ছিলেন। স্বাভাবিক যে চালচলন আপনি সেটা
প্রকাশ করতে পারবেন না। আবার দেখা যাবে যে আপনি আপনার যে বায়োলজিক্যাল যে বিহেভিয়ার, আপনার যে রিপ্রোডাক্টিভ যে বিহেভিয়ার, রিপ্রোডাক্ট যে পারফরমেন্স সেটা আপনার নষ্ট হয়ে যাবে, যেহেতু বায়োলজিক্যাল বা জৈবিক চাহিদার পাশাপাশি আপনি যেতে পারছেন না। আচ্ছা, গেল 5 স্টার এত ভালো জায়গা দিলাম, তারপরে আপনি ভালো থাকতে পারলেন না। আলিশান বেড, শুধুমাত্র একটা বেড বানাই দিলাম, সেই রকম বেড, ঘর একটা, ওই খাবার দাবার সবই দিলাম, হয়তো এসি নাই, কতক্ষণ থাকতে পারবেন? কত দিন? কত বছর? কমন বেড, তোশক বালিশ আমাদের যেরকম একটা ঘরের মধ্যে রাখা হলো, আপনাকে এই তোশক বালিশ দিয়ে থাকতে দেওয়া হলো, কতদিন আপনি থাকবেন? কতক্ষণ থাকবেন? ভালো লাগবে কত? ধরেন যে পাবনা যে মেন্টাল হসপিটাল আছে, ওখানেও তোশক বালিশ আছে, থাকার কমন বেড দেওয়া আছে, তাও তো তারা পাগলগুলো এক জায়গায় থাকে, কিন্তু আপনাকে আলাদাভাবে দেয়া হলো। কুড়ে ঘরে বাঁশের চকি, আর একটু গরিব ভাবে যে একেবারে কুড়ে ঘরে আপনার বাঁশের যে চকি থাকে, সেই কুড়ে ঘরে আপনাকে থাকার ব্যবস্থা করে দেয়া হলো, কতদিন আপনি ভালো থাকবেন? এই যে 4টে অপশন বললাম, এগুলোতে লিমিটেড কিছু সময়ের জন্য হয়তো আপনি ভালো থাকতে পারবেন, কিন্তু ফাইনালি নিজেকে সুখী ভাবতেও পারবেন না এবং সেট আপও করতে পারবেন না। বিপদে পড়ে আপনি থাকবেন হয়তো, কিন্তু স্বাভাবিক জীবনযাপন থেকে আপনি অনেক দূরে। যখন আপনি স্বাভাবিক জীবনযাপন থেকে অনেক দূরে থাকবেন, তখন অনেক স্বাভাবিক বিহেভিয়ার আপনি শো করবেন না। দেখেন এখানে সব কিছু আছে, তারপরেও দেখা যাবে এখানে আপনার যে ফিজিক্যাল যে সাইকেলগুলো, ফিমেলের ক্ষেত্রে যে সাইকেল আছে সেটা বাধাগ্রস্ত হবে। যদি আমরা মানুষের ক্ষেত্রেই ধরি, যে দেখা যাচ্ছে ওভারিতে সিস্ট হয়ে গেছে, নানান ধরনের ঝামেলাগুলো তৈরি হয়ে গেছে, এই যে আরাম আয়েসে রাখলো, বাট আমার যে স্বাভাবিক যে মানুষের যে স্বাধীন চেতনা সেটা প্রকাশ না করার কারণে আপনি নিজে রোগী হয়ে যাবেন একটা। লাস্টের যে অপশনটা আছে, খোলা আকাশ, বট গাছের ছায়ার নিচে, মুক্ত বাতাস, আপনাকে কিছুই দেওয়া হয়নি, বেডও দেওয়া হয়নি, মাটিতে থাকবেন। আপনি বলেন তো যে কোথায় আপনার সব থেকে আরাম লাগবে? এই যে 5টা অপশন বললাম, 5টা অপশনের নিচেরটা শুধুমাত্র স্বাধীনতা আছে, আর উপরে একটাতেও স্বাধীনতা নাই, কিন্তু অনেক সুবিধা আছে। ফাইনালি আপনার এই খোলা আকাশ, বটগাছের নিচে, মুক্ত বাতাস, এই জায়গাটাই আপনার ভালো লাগবে এবং আপনি এখানে বছরের পর বছর থাকতে পারবেন। আর এই জায়গাগুলোতে এত সুবিধা দেওয়ার সত্ত্বেও আপনি নির্দিষ্ট একটা সময় পরে নিজেকে পাগল অথবা সাইকো হিসেবে সমাজে প্রকাশ করবেন। এখন মানুষের উদাহরণটা দিলাম, আমার যে গরুগুলোকে আমরা সেটে রাখবো, যে ঘরে রাখবো, কোন ঘরে রাখবো? তাহলে মানুষ যদি প্রকৃতি থেকে আস্তে আস্তে ঘরে ঢুকে যেতে পারে, আগে আমরা ইতিহাস বলে বা আমাদের যে বিজ্ঞানীরা যারা আবিষ্কার করছে যে আগে মানুষের কাপড় চোপড় ছিল না, বনে জঙ্গলে ঘুরে বেড়াইছে, তারপর আস্তে 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 তারা বাসস্থানের দিকে আসছে, ধাবিত হয়েছে। তো এই গরু, কুকুর, এগুলো কিন্তু মানুষের সাথে সাথে ছিল, এগুলো কিন্তু এইভাবে ছিল, আস্তে আস্তে আমরা সেগুলোকে নিয়ে আসছি বাসস্থানের দিকে। তো আমরা ভুলে গেছি, আমরা টোটালি ভুলে গেছি। আমরা ভুলতে গিয়ে আমরা গরুর যে স্বাভাবিক বাসস্থান সেটাও আমরা ভুলে গেছি। আমরা নিজেরটা ভুলে গেছি, ওদেরটাও ভুলে গেছি। নিজেরটার ক্ষেত্রে কনফ্লিক্ট আছে আমাদের ধর্মীয় বিশ্বাস মতে, না আমরা আগে থেকেই আহ যাই হোক নিজের লজ্জাকে আবৃত করে আমরা সামাজিক জীব হিসেবে পৃথিবীতে ছিলাম, কিন্তু পৃথিবীর যে বিজ্ঞানী তারা বলছে যে না, আমরা আগে উলঙ্গ ছিলাম, বনের মধ্যে ঘুরে বেড়াইছি, পশুর মতো ছিলাম, নানান মতামত আছে। বাট আমি মনে করি যে আমার ব্যক্তিগত মতামত যে হ্যাঁ ঠিক আছে, মানুষ অবশ্যই শুরু থেকেই তাদের এই ব্যবস্থা ছিল, কারণ মানুষকেও আলাদাভাবে সৃষ্টি করছে, পশু পাখিগুলো যেগুলো আছে সবগুলোকে আল্লাহ আলাদাভাবে সৃষ্টি করছে।
তাহলে মানুষের যদি এই বছরের পর বছর যাওয়ার পর বিবর্তনের পরে মানুষ যদি কাপড় চোপড় পরে আবাস আবাসস্থল তৈরি করে, এতদিনেও কেন একটা বানর তার আবাসস্থল পাকা করতে পারলো না? এটা আমার প্রশ্ন। তাই আমি মনে করি যে মানুষ অবশ্যই আগে থেকে ইয়ে ছিল, সেটা ভিন্ন কথা, বাট এখন আমরা দেখি যে আদি গরুর বাসস্থানটা কেমন। আমরা যে গরুটাকে নিয়ে ভাবছি, যে গরুটাকে আমরা এত সুন্দর বাসস্থান দিচ্ছি, এদের আসল বাসস্থানটা কেমন ছিল? এইরকমই ওরা একেবারে একসঙ্গে, যদি বৃষ্টি হচ্ছে তাহলেও আপনার একসঙ্গে থাকে একটা জায়গায়, অথবা ঝড় হচ্ছে এক জায়গায় থাকতেছে, রাত্রেবেলা ঠিক এরকম গাদাগাদি করে একটা জায়গায় গাছের নিচে দাঁড়ায় থাকে। এটাই তাদের বাসস্থান, এখানেই তাদের বাস, এখানেই তারা থাকে, এখানেই খায়, এখানেই মলমূত্র, এখানেই সব। এটা ছিল ফ্রি রেঞ্জিং, এটা ছিল এই যে বট গাছের নিচে মুক্ত বাতাস, সেইটা। তাহলে আমি আমার রিপ্রোডাক্টিভ পারফরমেন্স শো করার জন্য যদি বট গাছের নিচের মুক্ত বাতাসকে পছন্দ করি দীর্ঘ মেয়াদে, তাহলে আমার গরুর ক্ষেত্রে আমি কি চিন্তা করছি? তাহলে গৃহপালিত আমি যে বাসস্থানটা দিচ্ছি আমার গরুগুলোকে, সেটা কেমন? আমি আমার গৃহে নিয়ে এসে তাদেরকে এমন ভাবে পাকা একটা ঘর তৈরি করে দিয়েছি, পাকা খাবারের স্থান তৈরি করে দিয়েছি, যেখানে তারা ইচ্ছা মতো ঘাস টেনে ছিঁড়ে খাইতো, একটা লতা পাতা জিভা দিয়ে পেঁচায় টেনে ছিঁড়ে খাইতো, সেটার সুযোগ রাখিনি। পাকা দিয়ে একদম বক্স করে দিছি, দিয়ে এমন ভাবে তারা ঠেসে ঠেসে দাঁড়াইছে যে এখানে 3 জন শোয়ার কারণে বাকি 4 থেকে 5 জন দাঁড়ায় আছে, এরা শুইতে পারছে না, এদের ব্যালেন্স হচ্ছে না ভালোভাবে শোয়ার। কি তৈরি করে দিচ্ছি আমরা? এটা কি জেলখানা বলবো? আমি যে বলতেছি আলট্রা বা সুপার জেলখানা, নাকি আমি বলবো যে এটা একদম লো কোয়ালিটির জেলখানা, যেটা আমরা আয়না ঘর বলতেছি? আজকে মানুষের আয়না ঘর নিয়ে এত আলোচনা, গৃহপালিত গরুর ঘরটাকে আমরা মনে করতেছি পাকা করে দিলাম, জান্নাতি কাজ করে দিলাম। আমার গরুর জন্য যা করছি, পাকা ঘর করে দিছি, পাকা ফ্লোর করে দিছি, কত গর্ব ভরে কথা বলি, অথচ তাদের জান্নাতি পরিবেশ এইটা। আপনি যত ভালো পরিবেশ দিবেন, প্রাকৃতিক পরিবেশ যত ভালো দিবেন, তাদের রিপ্রোডাকশন প্রোডাকশন সব ভালো হবে। আসেন, খামারের গরুর বাসস্থান কেন প্রয়োজন? এখন বেসিক কথায় আসি, যে আমরা যে খামারের গরুর বাসস্থান করে দেই, শেড বানাই, ঘর বানাই, কেন করি? প্রথমে নিয়ন্ত্রণ করার জন্য, যে গরু যেন এদিক ওদিক ছোটাছুটি না করে, তার জন্য। আর নিয়ন্ত্রণের জন্য তো গলায় একটা দড়ি লাগাই দেওয়াই আছে। আর কি নিয়ন্ত্রণ? মানে নিয়ন্ত্রণটা এমন, ও যেন নড়তে না পারে, এই 2 হাতের মধ্যেই যেন ওঠে বসে, ডানে একটু সরে বামে একটু সরে, এইটুকুর জন্য। 2 নাম্বার, নির্দিষ্ট জায়গায় খাবার ও পানি দেওয়ার জন্য। খাবার যদি দেই এলোমেলো ভাবে, নির্দিষ্ট একটা জায়গায় দিলাম, আমার লেবার খরচ কম পড়বে, শারীরিক পরিশ্রম কম হবে। এই জন্য খাবার, নির্দিষ্ট জায়গায় খাবার এবং পানি দেওয়ার জন্য শেড তৈরি করি, বা এই যে বাসস্থানটা আমরা তৈরি করে দিই। দুধ দহনের জন্য, একটা জায়গা থেকে দুধ যেন দহন করা যায়, দুধ দহনটা যেন সহজ হয়, যে স্বাভাবিকভাবে দাঁড়ায় আছে, আমি দুধ দহন করার সময় নড়ানড়ি করতে পারবে না, এই পাশে ও পাশে গরু, এই জন্য সোজা হয়ে থাকে। এই জন্য চোরের হাত থেকে গরুকে রক্ষা করার জন্য। এটা আমরা মনে করি যে পাকা হলে গরু চুরি হবে না, পাকা ঘর হলে গরু চুরি হবে। কত খামার নেবেন যে খামারগুলো রাত্রেবেলা গোয়াল ঘরে, মানে যে দারোয়ান আছে বাইরের বিশাল বড় প্রোটেকশন গেট, সেই গেটের তালা ভেঙে ভেতরে দালালকে বেঁধে রেখে গোয়াল ঘরে ঢুকে ট্রাক লাগাই দিয়ে লোড করে তারপরে ট্রাক টান দিচ্ছে। কত নেবেন এরকম উদাহরণ বাংলাদেশ? এই যে বাসস্থান, প্রোটেক্টিভ বাসস্থান তৈরি করে দিলাম, যে গরুকে যেন চোর না নিতে পারে। এগুলো আমাদের চিন্তাধারা। এই যে 4টা পয়েন্ট বললাম, এটা আমাদের থিঙ্কিং। এগুলো আমরা থিঙ্ক করে আমরা শেড তৈরি করি, আমরা ঘর তৈরি করি।
5 নম্বরের যে পয়েন্টটা, অধিক তাপ থেকে রক্ষা করার জন্য, এই পয়েন্টটা আমরা কখনোই চিন্তা করি না। অধিক তাপ থেকে রক্ষা করার জন্য যদি চিন্তা করতাম, তাহলে অবশ্যই শেড দেওয়ার ক্ষেত্রে বাতাস কিভাবে চলাচল করবে, ঠান্ডা কিভাবে লাগবে, এবং যে চালটা দিচ্ছি সেটা কেমন হবে, এগুলো চিন্তা করতাম। এগুলো চিন্তা না করে আমরা চিন্তা করি কতটা টেকসই হবে চালটা, এবং চালটা থেকে মানে কতটা দর্শনীয় হবে। এই দুটো বিষয় চিন্তা করে আমরা কিন্তু শেড তৈরি করি বা ঘর তৈরি করি। তার মানে এটার সাথে আমরা একমত নই। এই যে সবুজটা, যেটা কথা আমি বলছি, এটাকে আমরা গুরুত্ব অতটা দেই না। অধিক ঠান্ডা থেকে বাঁচানোর জন্য, অধিক ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যে শেডগুলো তৈরি করার দরকার, সেটা নিয়েও আমরা থিঙ্ক করি না যে কোন এলিমেন্ট দিয়ে যদি তৈরি করি। টিন দিয়ে তৈরি করতেছি, টিন দিয়ে তৈরি করলে আমার ভালো, টেকসই ভালো। টিন কিন্তু শীতকালে খুব বেশি ঠান্ডা হয়, ভিতরের টেম্পারেচার কমায় দেয়। তো আমরা অধিক ঠান্ডা থেকে বাঁচার জন্যই যদি করি, তাহলে তো টিনের শেড দেওয়ার কথা নয়। তার মানে এটাও ধোপে টিকলো না, এটাও আমরা একমত নই। এই দুটো জিনিস আমরা চিন্তা করি না। 3 নাম্বার, বিশ্রামের জন্য। বিশ্রাম নেবে গরু, এর জন্য যদি আমরা শেড তৈরি করি বা ঘর তৈরি করি, তাহলে এর আশেপাশে জনকোলাহল মুক্ত হবে একটু, তাহলে আরামটা ভালোভাবে নিতে পারবে। যে জায়গাটায় ও শুচ্ছে, এই জায়গাটা একেবারে শক্ত কনক্রিট দিয়ে, পারলে টাইলস করে দেই, এটাতে তার আরাম হওয়ার কথা নয়। যতটা কমফোর্ট নিয়ে শোয়ার কথা, ততটা কমফোর্ট নিয়ে শুতে পারবে না। কেন পারবে না? যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, তাদেরকে বলি, যারা দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়েন, তারা যদি টাইলস করা মসজিদে বা টাইলস করা জায়গায় জায়নামাজ ছাড়া নামাজ পড়তে যান, কেমন লাগবে? কড়া পড়ে যাবে, কপালে দাগ পড়ে যাবে, অনেক কষ্ট হয়। আচ্ছা হোক, এখন বলতে পারেন আমরা তো ম্যাট বিছাই দিব, পাকা করব, তার উপরে ম্যাট বিছাই দিব, ম্যাটের উপর আমরা বসবো, তাতে সমস্যা কি? ম্যাটের উপর দিলেও আমরা তো ফোমের ম্যাট দিচ্ছি না, আমরা ম্যাট যেটা দেই সেটা শক্ত ম্যাট। তো সেটা দিয়েও তার যে বিশ্রাম, সেটা ভালোভাবে হবে না। এটাও ধোপে টেকে না। যে এটা আমরা চিন্তা করি, তা করি না। ফাইনাল যে পয়েন্টটা আছে, লাস্ট পয়েন্ট, আরামদায়ক জীবনের জন্য। ওর যে একটা জীবন আছে এবং সেখানেও যে আরাম বলে ব্যাপার আছে, এই আরামদায়ক জীবনের জন্য ওর একটা বাসস্থান করব, এই চিন্তাটা কেউই করে না, যেটা সঠিক উৎপাদনের প্রথম শর্ত। এটা সবার আগে চিন্তা করা দরকার, যে ওর একটা আরামদায়ক জীবন দিব, এই জন্য আমি একটা বাসস্থান তৈরি করব, সে আরামে থাকবে। এটা কেউই চিন্তা করি না, এটা সবার লাস্টে। এই জন্য এটা লাল। আর যে 3টা দোদুল্যমান অবস্থায় আমরা যা থিঙ্ক করি তার উল্টা, আর বাকি যে কালোগুলো, সেগুলো আমরা নিজেদের মাথায়, এগুলো সব সময় কাজ করে। তাহলে দেখেন, সঠিক উৎপাদনের প্রথম শর্তটাই আমরা মানি না, আর সেট করে আমরা একজন বিশাল কিছু করে ফেলবো চিন্তা করছি। এখন সব গরুর জন্যই কি একই রকম বাসস্থান হবে? একটা প্রশ্ন, নাকি আলাদা আলাদা বাসস্থান? উত্তর হলো সবার জন্য আলাদা আলাদা বাসস্থান লাগবে। প্রথমেই দুগ্ধবতী গাভীর জন্য। দুগ্ধবতী গাভীর জন্য যে বেসিক জিনিস, কি কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, কোন কোন থিমগুলো মাথায় রাখতে হবে, যা দিয়ে দুধের গাভীর জন্য, দুগ্ধবতী গাভীর জন্য একটা আরামদায়ক বাসস্থান হবে, আরামদায়ক জীবন পাবে সে। প্রথম হলো তার শেডটা, তার ঘরটা, থাকার বাসস্থানটা আরামদায়ক হতে হবে। চলাফেরার স্বাধীনতা থাকতে হবে, পর্যাপ্ত আলো যেন থাকে সেখানে, ডাইরেক্ট আলো, ইনডাইরেক্ট আলো না, পর্যাপ্ত বাতাসের প্রবাহ যেন থাকে, নরম দাঁড়ানোর জায়গা, দাঁড়ানোর জায়গাটা নরম হতে হবে, ইচ্ছা মতো পানি পান করার ব্যবস্থা থাকবে। আপনি কখন পানি দিবেন তারপরেও খাবে তা না, ইচ্ছা মতো পানি পানের ব্যবস্থা থাকতে হবে। বাচ্চা দেওয়ার জন্য সংরক্ষিত জায়গা থাকতে হবে। খুব গুরুত্বপূর্ণ টপিকস, এটা আমরা চিন্তা করি না।
আমরা ডিসকভারিতে দেখি যে অনেক অ্যানিমেল যেখানে সেখানে বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার হরমোনগুলো মানুষ এবং অ্যানিমেলের প্রায় এক। বাচ্চা দেওয়ার সময় প্রত্যেকটা লিভিং থিং শাই ফিল করে, লজ্জাবোধ করে। আপনি যদি এই জায়গাটায় গুরুত্ব না দেন তাহলে তার ভীষণ একটা শক পাওয়ার কথা, ট্রমাটাইজড অ্যানিমেল হয়ে যাওয়ার কথা। বাট এটা আমরা সব সময় করি, তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা রাখি না। গাভীর জন্য বাসস্থান দেখেন, উপরের চালটা দেখেন সনের বা খড়ের, এই পাশে খোলা মাঠ, একদম মাডি একটা এনভায়রনমেন্ট। এখানে উন্মুক্ত জলাশয় যেখানে ওরা নিচে নামতেও পারবে, আবার প্রয়োজন বোধে এইখানের পানিটাও খেতে পারবে, তবে মেইনলি এটা গোসল করার জন্য। আবার এইখানে খাবারের পাত্র আছে, পানির পাত্রও আছে, পানি দেয়া আছে, খাবার দেয়া আছে। ওদের যখন খুশি এসে এখানে খায়, যখন খুশি যায় এখানে, যখন খুশি এসে এখানে গোসলে নামে। আমার পছন্দ হয়েছে জায়গাটা, এরকমই হওয়া উচিত। এবং উপরে এমন ভাবে রুফটা তৈরি করা হয়েছে যেটা একটা এসির মতো কাজ করবে, যত গরমই হোক এটা নিচে নামতে দিবে না, আবার শীতের যত ঠান্ডাই হোক সেটা নিচে নামতে দেবে না। বকনার জন্য, গাভীর জন্য এক ধরনের, বকনার জন্য আরেক ধরনের। উন্মুক্ত বাসস্থান হতে হবে, পর্যাপ্ত আলো বাতাস থাকবে, পর্যাপ্ত পানি থাকবে, খেলাধুলার জায়গা। এটা শুনলে এখন হাসি পাবে, ওরা আবার খেলাধুলার জায়গা, এটা রেড কালার করে দিছে এই জন্য। বকনাকে যদি খেলাধুলার জায়গা না দেন তাহলে বিড়ম্বনার অন্ত থাকবে না, এটা লাগবে। বকনার ভবিষ্যৎ ভালো করতে চাইলে খেলাধুলার জায়গা রাখতে হবে। সঠিক সময় হিটে আসা, কনসেপ্ট করা, এই বিষয়গুলোর জন্য খেলাধুলার দরকার আছে। বকনার শেড দেখেন, খেলাধুলা করবে, চলাফেরা করবে, উন্মুক্ত জায়গা, আলো বাতাস থাকবে, পানির এবং খাবারের প্রাচুর্যতা থাকবে, ইচ্ছা মতো খেতে পারবে। বকনার শেড এটা আর একটা, এটাও দেখেন উন্মুক্ত অবস্থায় আছে, তারা খেলাধুলা করার জন্য যা যা করা দরকার করতে পারবে। বাছুরের জন্য, বাছুরের প্রথম কথাই হলো খেলাধুলার জায়গা, পরের গুলা পরে, আগে ওইটা। তারপরে নরম বিছানা দিতে হবে। নরম বিছানাটা এমন একদম তোষকের থেকেও নরম হলে বেশি ভালো। বাছুরকে আলাদা আলাদা করে অনেকে প্যানের মধ্যে রাখে, এখন ইন্টারন্যাশনাল অনেক ওয়ে আছে ওইখানে রাখে, আমি এটার সাথে দ্বিমত টোটালি। বাছুরের খেলার সাথে দরকার, ওদের খেলার সাথে থাকলে ওরা যেভাবে লাফালাফি করে বড় হবে, এরাই একদিন বকনা হবে, এরাই একদিন এরে হবে। শুরু থেকেই যদি খেলার সাথে নরম বিছানা এবং খেলাধুলার জায়গা আমরা দিতে পারি, তো 90% গরুই কনসেপ্ট করবে, 90% বকনাই আপনার রিপ্রোডাক্টিভ যে পারফরমেন্স তাদের ভালো থাকবে। কনসেপ্ট করবে শুধু তাই না, নর্মাল ডেলিভারি হবে তাদের, কোনো আর্টিফিশিয়াল এইড লাগবে না। মানুষের থেকে প্রাণীদেরকে আল্লাহ অনেক শক্তিশালী ভাবে তৈরি করেছেন। ইদানিংকালে অনেক ভেটেনারিয়ান সিজার করে গরুর, খুব আনন্দ পায় এখন। হিউম্যানে যেরকম সিজার করে করে আমাদের জাতি, মা সত্তাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, রিপ্রোডাক্টিভ পারফরমেন্স গুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি বিধায় কথায় কথা সিজার, উন্নত দেশগুলোতে এত সিজার হয় না, বাট আমাদের দেশে যে পরিমাণ সিজার হয়, ঠিক আমাদের ভেটেনারিতেও, ভেটেনারি সেক্টরেও সেই ছোঁয়াটা লাগছে। আমরা কোনো পরিবেশ মেনটেন করতে পারছি না, ওপেনলি গরু কথা বলতে পারে না বিধায় ব্লেড দিয়ে কেটেই বাচ্চাটা বের করলেই মনে হয় সিজার হয়ে গেল। আমি এগুলোর সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করি। ইভেন কি আমি বিড়ালের সিজারও করতে রাজি নই। ন্যাচারালি হবে, আল্লাহ এদেরকে আমাদের থেকে অনেক শক্তিশালী ভাবে বানিয়েছে, অনেক শক্তিশালী ভাবে বানিয়েছে। যদি এতই ডিস্ট্রোকিয়া এদের হতো তাহলে বনে যতগুলো অ্যানিমেল আছে 10 থেকে 5 থেকে 10% অ্যানিমেল ডিস্ট্রিক্ট হয়ে মরে মরে থাকতো,
এই বিভিন্ন সারা পৃথিবীতে যতগুলো বনাঞ্চল আছে এই অ্যানিমেল গুলোর একটা রেকর্ড থাকতো যে কতগুলো ডিস্ট্রোক হয়ে মারা যায়। এরকম কোনো তথ্য নেই। তো তাই খেলার সাথী এবং খেলাধুলার জায়গা দুটোই খুবই গুরুত্বপূর্ণ বাছুরের জন্য। উন্মুক্ত তবে বড়দের থেকে আলাদা জায়গা লাগবে। এই যে বাছুরকে আপনি রাখছেন, মায়ের সাথে রাখতেছেন, মা যা খায় ও তাই খায়, মা যখন পানি খায় ও তখন পানি খায়, মা যখন খাবার খায় ও তখন পানি, একসঙ্গে রাখছেন। বাছুরকে আলাদা রাখতে হবে, বড়দের থেকে আলাদা রাখতে হবে। বাছুরের শেড, এখানে খড়ের যে পরিমাণটা দেয়া আছে এটা অনেক উঁচু, 1 থেকে 1.5 ফিট উঁচু করা আছে, যথেষ্ট আরামে তারা শুয়ে থাকে। এখানে বালি দেওয়া আছে, স্যান্ড, সেটাও যথেষ্ট পরিমাণ দেয়া আছে। এরে রুষ্টপুষ্টকরণ গরুর জন্য, যারা আমরা মোটা তাজা করি তাদের জন্য কেমন হবে, বদ্ধ হবে ঘরটা, এদের জন্য বদ্ধ হবে, কারণ নির্দিষ্ট সময় এরা ম্যাচিউর হওয়ার পর এদেরকে আমরা নিয়ে আসি। এরে এরে হওয়ার পর তাদেরকে আমরা নিয়ে আসি। কোনো কোনো ক্ষেত্রে এরে 2.5 বছর পর্যন্ত সময় লেগে যায় পুরোপুরি এরে হতে, কিছু কিছু ক্ষেত্রে 1.5 বছরই হয়। তাহলে এই 1.5 বছর থেকে 2.5 বছর বয়স পর্যন্ত একটা গরু এত বড় গরু হয়ে গেছে, একে আমরা 2 মাস, মানে 3 মাস থেকে 6 মাস অথবা 9 মাস পর্যন্ত লালন পালন করি, কোনো কোনো ক্ষেত্রে 1 বছর লালন পালন করি। তো এরে গরু যেহেতু একটু দুষ্টু প্রকৃতির হয়, আর আমাদের এখানে টার্গেট শুধুমাত্র মাংস, কোনো রিপ্রোডাকশনের উদ্দেশ্য নেই, তাই এখানে জায়গাটা বদ্ধ হতে হবে। তবে যথেষ্ট আলো বাতাস যেন থাকে, তারা যেন মুভমেন্ট বেশি না করতে পারে এই দিকটা খেয়াল রাখতে হবে। যতটা সম্ভব একজন থেকে আরেকজনের দূরত্ব বাড়ানো, আপনি রাখবেন বদ্ধ অবস্থা জায়গায়, তবে একজন থেকে আরেকজনের ডিস্টেন্স যেন ভালো থাকে, আর দাঁড়ানোর জায়গাটা যেন আরামদায়ক হয়। এইরকম আপনি বদ্ধ জায়গায় রাখবেন, আলো বাতাস যেন থাকে, তবে একটা থেকে আরেকটা ডিস্টেন্স যেন ভালো থাকে। একেবারেই চাপাচাপি একজন শুইলে আরেকজন শুইতে পারে না, এরকমটা যেন না হয়। এটা একটা একদম প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়াল করে দিয়ে, এখানে যদি একদম চাপাচাপি করা আছে কিন্তু তারা কিন্তু নিজের মতো করে হেঁটে বেড়ানোর সুবিধা আছে। আমরা জানলাম যে কার জন্য বেসিক কি কি ধরনের থাকার জায়গা দরকার। এখন আমরা ধরন জানবো, বাসস্থানের ধরন। বিভিন্ন ধরনের বাসস্থান আছে, একটা হচ্ছে কাঁচা বাসস্থান, কাঁচা পাকা বাসস্থান, পাকা বাসস্থান, উন্মুক্ত বাসস্থান, বদ্ধ বাসস্থান, আরামদায়ক উৎপাদনমুখী বাসস্থান। উপরে যতগুলো আছে একটাকেও আরামদায়ক উৎপাদনমুখী বলা হয়নি, লাস্টেরটা হচ্ছে আরামদায়ক উৎপাদনমুখী। যা হোক, আমরা এগুলোকেও করতে পারবো, তবে আমাদের যার যার যেমন সাধ্য, সাধ্য অনুযায়ী আমরা আমাদের বাসস্থানের ধরন চুজ করব। কাঁচা বাসস্থান, এক সময় আমাদের যে ঐতিহ্য ছিল দেশি গরু এভাবেই লালন পালন করা হতো। এটাও একটা কাঁচা বাসস্থান, এটা আমার উঠানো ছবি। এই গরুটা 6 লিটার দুধ দেয়, দেশি গরু, একদম ছোট সাইজ, কিছুটা ব্লাড তার মিক্সিং হয়েছে, একটু ক্রস আছে, কিন্তু এটা দেশি ব্লাডটাই বেশি, খুবই ভালো গরু। এই গরুগুলো একদম বাইরে লালন পালন করা হয়, একদম জাস্ট ইট বিছায়া। কাঁচা পাকা, কাঁচাও আছে আবার পাকাও আছে, মিক্সিং। পাকা বাসস্থান পুরোটাই কনক্রিট, উপরেও অ্যাঙ্গেল। বদ্ধ বাসস্থান, এটাও আমার ছবি তোলা, কোনো জায়গা নেই, এই যে এইটুকু ফুটা ছাড়া, এই জায়গায় এই পাশে আরেকটা উপরে ফুটা আছে, এইটুকু ছাড়া আর কিচ্ছু নাই, পুরোটাই একদম এইরকম ক্যাপচার করা। এটাও আরেকটা বদ্ধ বাসস্থান, এটাও আমার তোলা ছবি। কি অবস্থা, তা আবার কোথায় কি প্রাচীর হাঁকাচ্ছে, কি করতেছে তার ঠিক নাই, পুরোটাই চারপাশে ঢাকা। উন্মুক্ত শেড,
বা উন্মুক্ত বাসস্থান। এটা চিরির বন্দরের একটা পিকচার। কত সুন্দর গাছের নিচে ছেড়ে দিয়ে রাখছে। এগুলো কিন্তু দড়ি বেঁধে বেঁধে রাখা থাকে। আবার খাওয়ার যে জায়গা থাকে সেই খাওয়ার জায়গায় তারা আবার গিয়ে খাওয়া দাওয়া করে, আর এখানে এসে শুয়ে রেস্ট করে। আরামদায়ক বাসস্থান। এদের যখন সেরে যাওয়া দরকার যাচ্ছে, যখন বাইরে আসতে দরকার বাইরে আসতেছে। একটু মনে হচ্ছে যে একটু ঘাস একটু টানে ছিঁড়ে খাই, একটু খেয়ে ওখানে আবার কেটে, ভিতরে আবার কেটে কেটে ঘাস দেওয়া সেটা দিচ্ছে, দানাদারও দিচ্ছে, এখানে গোসল হচ্ছে, পানি খাচ্ছে, সব আছে। এদের যখন বাইরে এসে হাঁটা দরকার, আবার একটু ঘাস মুখে দিয়ে ভেতরে যাওয়া দরকার, সেটাও তারা করছে। এ হচ্ছে আরামদায়ক শেড, একেবারে চারিপাশে খোলা, দেখেন গোবরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। আর আমরা গোবর গরুর গায়ে যেন না লাগে, গরুর মুখে যেন না লাগে, গরুর জন্য এই যে গরুগুলো মুখগুলো নিচে লাগাচ্ছে, এরাই তো, এদের তো তৈরি করা হয়েছে এভাবে, এদেরকে তো এইভাবেই তৈরি করা হয়েছে। আর আমরা এমন ভাবে এদেরকে রাখি, এরা যেন গোবর যেন ওর গায়ে না লাগে। ওর যে প্রোবায়োটিক দরকার আছে ওর লাইফ চালানোর জন্য, তাতে আপনার খরচ কমবে, ওর হেলথ ভালো থাকবে, এই থিঙ্কিং নাই। দেখেন ওরা কিভাবে পালছে। আহা, এমন যদি হতো। এটা আমাদের সিরাজগঞ্জের একটা বাথানের ছবি। এখানেও ক্রস গরু আছে, দেখেন ওদেরকে কিভাবে রাখছে ছেড়ে দিয়ে দিয়ে। সিরাজগঞ্জে কিন্তু ছেড়ে দেওয়ার সিস্টেম আছে ওদের। ধন্যবাদ। এই ছিল আজকে আলোচনার বিষয়বস্তু। এখন উন্মুক্ত সময় পাবেন প্রশ্ন করার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটা এড়ে গরুর জন্য বা একটা গাভী গরুর জন্য স্যার কতটুকু জায়গা আছে, প্রয়োজন? এটা নিয়েও ডিটেলস আছে, আলোচনা সামনে আছে। আরো দুইটা থ্যাংক সেশন ইউ স্যার। পাবো আমরা, সেগুলোর মধ্যে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। স্যার এখন মানে বাসস্থানের ক্ষেত্রে যেভাবে আমরা মানে দেখছি আর কি, তো এক্ষেত্রে হ্যাঁ, তো আমাদের মানে বাংলাদেশে অনুযায়ী আমাদের তো সেরকম বা আমরা যারা খামার করব এরকম তো জায়গা নাই। এখন আমরা কিভাবে মানে কি করব? হ্যাঁ, নেক্সট আরো দুইটা বাসস্থান নিয়ে কথা আছে। আচ্ছা, এখানে ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। আবির হাসান। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রশ্ন করেন। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের তো আপনি যেভাবে বলছেন যে উন্মুক্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আর কি, হ্যাঁ, আলো বাতাস যাতে থাকে। হ্যাঁ, এখন আমরা তো সবসময় তা পারি না, আমাদের তো থাকে আবদ্ধ বা হচ্ছে অর্ধ উন্মুক্ত এরকম রাখা পসিবল হয়তো। এখন স্যার টেম্পারেচারটা কেমন হবে আমাদের গাভী গরু হোক বকনা গরু হোক, এদের মধ্যে টেম্পারেচারটা শীতকাল গরমকাল আমরা কত এটা রাখার চেষ্টা করব? টেম্পারেচার মেনটেন করে গরু পালতে পারবেন না ভাই, সোজা কথা। টেম্পারেচার আপনি মেনটেন করতে গেলে আপনাকে গ্রিন হাউস করতে হবে, গ্লাস করতে হবে, এসি করতে হবে। না আপনি স্যার, যেমন হচ্ছে টেম্পারেচার, আপনি শীতকালে বেশি হয়ে যায়, শীত যদি বেশি হয়ে যায় অনেক সময় কমে যায় টেম্পারেচার, না, তখন স্যার আমরা সেটার জন্য আমরা কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, সেজন্য আমাদের টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করতে পারে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। বাট আপনি হিউমিডিটি কত, টেম্পারেচার কত, এই যেগুলা বিভিন্ন ধরনের আছে, আমাদের অনেক বিজ্ঞানী আছে যারা এগুলো কথা বলেন যে হিট স্ট্রেসে যেন না পড়ে, এই হিউমিডিটি রাখতে হবে, এটা রাখতে হবে, এটা ফগার মেশিন লাগাইতে হবে, এটা লাগাইতে হবে। আমি এগুলোর একেবারেই পক্ষে না। আমরা চাই আমাদের অ্যানিমেলগুলোকে এমনভাবে আমরা অ্যাডাপ্ট করব, এমনভাবে সুবিধা দিব যেন তারা এটাতে কমফোর্ট ফিল করে এবং তারা নিজেদেরকে অ্যাডাপ্ট করে নেয়। এখানে যেন হিউজ পরিমাণ ইনভেস্ট আমার না যায়। হিউজ পরিমাণ ইনভেস্ট, একজন দেখাইলো যে ধামরাইয়ের ওখানে মনে হয় 3 তলা একটা সেট করছে, পরে ও যত প্রযুক্তি লাগাইছে, ওর কিছুদিন পরে হেরিকেনও খুঁজে পাওয়া যাবে না যদি ক্যালকুলেশন লাগায়। 10 বছর পরে ওর পিছনে ওই যে সব হিসাব করে একটা হারিকেন কেনার টাকাও থাকবে না। চ্যালেঞ্জ। তো বাস্তবমুখী জিনিসে যেতে হবে ভাই। হ্যাঁ, আপনি যা বলছেন, আমরা নেক্সট যে আরো দুটো ক্লাস আছে, আশা করি আপনার কিছুটা হলেও এটা থেকে
কিছু তথ্য পেলে আপনি হয়তো কিছুটা হতাশা কাটবে আর কি ইনশাল্লাহ। তবে আমার যেটা আজকের যে সেশনের যে টপিক, সেটা বেসিক যে বিষয়টা, আমাদের যে বদ্ধমূল ধারণা, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আমরা যেটা করছি প্রতিনিয়ত সেটা কি আসলে সঠিক করছি কিনা, এইটা বোঝানোটাই ছিল আজকের সেশনের মূল উদ্দেশ্য। এখানে কোন ঘরটা কেমন প্যাটার্নে হবে না হবে এটা মূল উদ্দেশ্য নয়। ওকে স্যার, থ্যাংক ইউ। মাসুদ রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন আশা করি। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আমার একটা কোশ্চেন ছিল স্যার, আহ, বালির মধ্যে যে গরুটা থাকে সেখানে বালিটা আহ, যখন কাদা হয়ে যায় তখন কি করণীয়? আচ্ছা, বালি কাদা কখনোই হবে না। আচ্ছা, হলেও যেটা আমরা বলি যে ভিটি বালি বলি আমাদের, তো এই বালিটা আমরা ব্যবহার করি এখানে যে ডেপথে দেওয়া থাকবে, যে রকম ডেপথে দেওয়া থাকবে, আপনি 15 দিন বা 1 মাসে আপনি পরপর উপরের যে টপ সয়েলটা আছে এটা 2 কোদাল করে উঠায় আবার নতুন করে সয়েল দিবেন। এটা হলো সয়েলের ক্ষেত্রে। বালির ক্ষেত্রে তো এটা করা খুবই ইজি, যেটা ম্যাটেড হয়ে যাবে ম্যাটেডটা তুলে নতুন বালি আবার দিবেন। এই যে ম্যাটেড বালিটা যে আছে এটা আপনি রোদ্রে শুকায় আবার রিইউজ করবেন। এটার ক্ষেত্রে স্যার নির্দিষ্ট সময় নেই, যখন কাদা যুক্ত হবে তখনই হ্যাঁ, উঠিয়ে দিন। তখনই আপনি নির্দিষ্ট সময় নেই। আর একটা বিষয় হলো যে এখানে যে পরিমাণ পানি পড়বে এটা কিভাবে যাবে, মানে এটা কি হবে, একটা সময় তো ভরে যাবে, তাই না? প্রস্রাব আজকে শুরু করছে, 1 বছর পরে তো নিচে পুরোটাই তো পানি দিয়ে ভরে যাওয়ার কথা। না, এটা একটা ভালো পদ্ধতি আছে। এটা এমন ভাবে তৈরি, এটা পাকা করেই তৈরি করা হয়। এটা নিচে ফ্লোরটা পুরোটা পাকা থাকে, পলিশ করা থাকে, একদম ঘোলা দেওয়া থাকে, একদম টাইলসের মতো সমান করা থাকে, এবং একপাশে উঁচু একপাশে ঢালু করা থাকে। এর উপরে বালু উঁচু করে দেয়া হয়, দিয়ে চারিপাশে গেঁথে দেওয়া হয়। এখানে এই যে নিচে পাকাটা করা হলো, এটার একটা সুন্দর ড্রেনেজ সিস্টেম করা থাকে। তো এখানে যে পানিটা পড়ে, এই পানিটা 1 লিটার পানি হলেও সে পানিটা কিন্তু আবার ড্রেনেজ হয়ে চলে যায় ওই মূল ড্রেন। এখানে বৃষ্টির পানি পড়লেও থাকবে না, বৃষ্টির পানিও চলে যাবে, কিন্তু বালি ওই জায়গায় থাকবে। স্যার এক্ষেত্রে বালির স্তরটা কত ইঞ্চি দিলে ভালো? এটা বিভিন্ন আছে, মিনিমাম 2 ফিট, তার উপরে দিলে আরো ভালো হয়। এখন আপনার স্ট্রাকচার অনুযায়ী এটা অনেক খরচ পড়ে যায়, তো স্ট্রাকচার অনুযায়ী আপনার সাধ্য অনুযায়ী আপনি করতে মিনিমাম 2 ফিট করলে ভালো হয়। কারণ কোদাল একটা আপনি যে বসাবেন, একটা কোদাল যে আপনি চোট দিবেন, তাদের জন্য কোদাল আঘাতপ্রাপ্ত না হয়, এই হচ্ছে মূল বিষয়। জি স্যার। আর এটা ভিটি বালু না স্যার? হ্যাঁ, ভিটি বালু বলে আর কি এটাতে, মানে যেটা একদম খসখসে বালু নয়। থ্যাংক ইউ স্যার। স্যার আমি হ্যাঁ একটু বাইরে আছি, তো একটু লিভ নিতে চাচ্ছিলাম, অনুমতি হ্যাঁ, দিলে। ওকে ওকে, সমস্যা নেই। না, আমাদের এখানে তো প্রশ্ন উত্তর ছাড়া কিছু নেই। জিহাদ জি, রানা, ও thank- আরেকটা বিষয় মাসুদ, বলে রাখি, সেটা হচ্ছে আমি আজকে রাত্রে ঢাকা যাওয়ার কথা ছিল, হচ্ছে না। আগামীকাল সকালে হয়তো যাব। তো কালকে পরশু সোমবারে হয়তো ক্লাসটা নাও হতে পারে, না হওয়ার চান্স খুবই বেশি। যদি হয় আমি জানাবো, তবে ধরে রাখবেন যে সোমবারে ক্লাসটা হবে না। জি স্যার। এই, ওকে। জি স্যার, আপনার সুবিধা মতো স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জিহাদ রানা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে বললেন যে বাসের আর গাবি একসাথে খানা খাচ্ছে, করতেছে, একসাথে পানি খাইতেছে, এতে স্যার এটা কি সমস্যা হয়? আমাদের গ্রামের এলাকাতে স্যার সচরাচর দেখা যায় যে একসাথে সবকিছু করে। খুব সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। যদিও সামনে আমাদের আসবে এটা, তাও একটু বলে রাখি। সেটা হলো যে আমাদের মানুষেরা যেমন আমরা একটা নির্দিষ্ট সময় পরে আলাদা হয়ে যাই, বাবা মারা আলাদা করে দেয়, আলাদা আলাদা জীবন যাপন করি। এনিমেলের ক্ষেত্রে কিন্তু তা নয়। এনিমেলে অ্যাডাল্ট হয়ে গেল মানে ওর সবগুলোই ওর জন্য। এই যে একটা বিষয় আছে, এটা একটা বিষয় যেটা তাদের পারফরমেন্সটাকে খারাপ করে দিতে পারে। কারণ আমরা তো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করি, যার জন্য যেন একটা অ্যানিমেল কোনোভাবে ডিপ্রাইভ হয় না, হয় মানসিক বা শারীরিক, কোনোভাবেই যেন সে ডিপ্রাইভ না হয়। একসঙ্গে বড় করতেছি বাট তাদেরকে যে জৈবিক চাহিদার সুযোগটা দিচ্ছি না, এটা কিন্তু অনুচিত।
এটা একটা কারণ। আর একটা কারণ হলো যে বাছুরগুলো কিন্তু ছোট, আমাদের স্টোমাক হচ্ছে সিম্পল স্টোমাক, আর বাছুরের স্টোমাকেও কিন্তু সিম্পল স্টোমাক থাকে 6 মাস পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত সে দুধ খায় ততক্ষণ পর্যন্ত স্টোমাকটা থাকে মানুষের আদলে, কিন্তু যখনই সে বড় হয় তখন তার স্টোমাকটা হয় কম্পাউন্ড স্টোমাক, 4টা প্রকোষ্ঠ ডেভেলপ হয়ে যায়, শক্ত খড় চিবিয়ে একদম সে হজম করতে পারে। আমরা কিন্তু পারি না, আমাদের কিন্তু খড় দিলে হজম করতে পারে না। একই প্রাণী ছোট অবস্থায় দুধ খাচ্ছে, বড় হলে খড় হজম করতে, কারণ তার স্টোমাকটা চেঞ্জ হয়ে যায় একটা সার্টেন পিরিয়ড অফ টাইম। এই জন্য এদের যেহেতু স্টোমাকটা থাকে মানুষের মতো, তখন খড় হজম করতে পারে না। অথচ আমরা যখন গরুকে খাবার দিচ্ছি তখন কিন্তু খড় দিচ্ছি, ঘাস দিচ্ছি, আবার দানাদার দিচ্ছি, অনেক জিনিস আছে যেগুলো তার হজম করার সাধ্য নেই। মাকে যখন দিচ্ছি তখন মায়ের সাথে সেও খেয়ে ফেলছে। এই 2 দিনে একদিনে ডায়রিয়া, 2 দিনে একদিনে পেটের সমস্যা, এবং এমন হয় যে কাপ স্কারের মতো মারাত্মক রোগ পর্যন্ত হতে পারে, এবং ফাইনালি বাছুর মারা যেতে পারে। যার জন্যই, যেহেতু স্টোমাক আলাদা, তাদের ফিডিং বিহেভিয়ার আলাদা, একই ফিডিং এ তাদেরকে রাখা যাবে না, এটা হলো উদ্দেশ্য। তাহলে স্যার বলতে চাচ্ছেন যে স্যার শুরু থেকে আলাদা করতে হবে স্যার বাচ্চা হ্যাঁ, হজম শুরু থেকেই, কারণ শুরু থেকেই তো ওর পেটও আলাদা। ও যখন 6 মাস পরে ওর মায়ের পেটের মতো হবে তখন ওর সাথে রাখলে সমস্যা নেই, তখন একই খাবার খাইতে পারবে। জি স্যার, বুঝতে থ্যাংক ইউ। আর কারো প্রশ্ন? ওকে, মনে হয় আজকে আর বেশি প্রশ্ন নেই, কারণ আজকে বেসিক বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে জানবো শেড নির্মাণ। শেড নির্মাণ ওকে। আমার যেহেতু সবাই বুঝতে পেরেছেন, ভালো লেগেছে এটা, যে মোহাম্মদ আরিফুল ইসলাম। স্যার সোমবারে কি ক্লাস হবে না, এটা কি শিওর হয়। স্যার? হ্যাঁ, এটা যদি সোমবারে ক্লাস নিতে পারি, হ্যাঁ, জি স্যার, আহ, না সোমবারে ক্লাস হবে না, এটা আপনার ধরে নেন। হ্যাঁ, ঠিক সোমবারে আছে ক্লাস স্যার। না হবে না, কারণ হবেই আমার না, সোমবারে কোনোভাবে একটা হবে না। রাতে একটা কাজ ছিল তো, এই জন্য। হ্যাঁ, হ্যাঁ, সোমবার একটা রাতে একটা কাজ ছিল, কাজ তো আমি ছিল, এটা, হ্যাঁ। হ্যাঁ আমি মানা করে দিয়েছিলাম, আচ্ছা, কিন্তু আচ্ছা, যদি ক্লাস যদি না থাকে তাহলে তো এটা মানে করা যায়। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ করে ফেলেন। সোমবারে হবে না, কারণ আমি ব্যস্ত থাকবো, ওইটা অযথা পেনিক নিয়ে করা মুশকিল হবে। ঠিক আছে নানান কাজ নিয়ে ঢাকায় যখন যাই, নানান কাজ একসঙ্গে জি এসে স্যার। হাজির হয় না তখন। ল্যাপটপ থাকলেও কাজ করা সম্ভব হয় না। ওকে, সোমবারে হবে না ইনশাল্লাহ, এটাই ধরে রাখি। আমরা পরে এর মধ্যে একটা সময় আমরা মেকআপ করে নেবো, এই ক্লাসটা কোনো একদিন বেশি ক্লাস করে ওটা মেকআপ করে নেবো ইনশাল্লাহ, সময় আবার বেশি লাগাবো। তাহলে স্যার তাহলে তাহলে স্যার বৃহস্পতিবারটা ঠিক থাকবে, এই তো? হ্যাঁ, বৃহস্পতিবার ঠিক থাকবে। আর বৃহস্পতিবারে আমরা পরবর্তীতে জানবো যে কবে আমরা এই এই ক্লাসটা মেকআপ করে নেবো ইনশাল্লাহ। ওকে স্যার। অনাকাঙ্ক্ষিতভাবে অনেকগুলো প্রোগ্রাম থাকায় আমাকে সোমবার অনুপস্থিত থাকতে হচ্ছে। আপনাদের সবাইকে আগামী বৃহস্পতিবারের ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের সেশন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।